দেখুন, আমরা কোনো ধরনের কোনো অশান্তি আমরা পছন্দ করি না এবং আমরা আশাও করি যে এই ধরনের অনভিপ্রেত সংঘাতমূলক কোনোভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ হবে না যেটা অশান্তি ডেকে আনে। কিন্তু পাশাপাশি পুলিশ প্রশাসনকেও এমনভাবে তাদের সিদ্ধান্ত বা নীতিগুলি তারা কার্যকর করুক যাতে মানুষকে বুঝিয়ে, মানুষকে সময় দিয়ে একটা দীর্ঘদিনের আবেগ, দীর্ঘদিনের রীতি, দীর্ঘদিনের অভ্যাস, সেটা যদি আচমকা অমুক তারিখ থেকে নয়, বাস্তব কিছু সমস্যা থাকে, স্থানের সমস্যা থাকে, এই জায়গায় এত মানুষ ধরতে পারেন, সপ্তাহে একদিন ওখানে ধরা সম্ভব নয়। তো সেটা যদি সময় না দিয়ে, না বুঝিয়ে বলপ্রয়োগ করে করার বা প্রশাসনিক সিদ্ধান্ত আচমকা রূপায়ণের জন্য চাপ দেওয়া হয়, সেক্ষেত্রে কিছু মানুষের কিছু সমস্যা তৈরি হতে পারে। আমরা চাই না কোনো ধরনের উত্তেজনা তৈরি হোক, আমরা চাই না কোনো ধরনের হিংসাত্মক ঘটনা হোক। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা যেমন নিশ্চিতভাবে আমরা শুনতে পাচ্ছি, পাশাপাশি তার পুলিশ এবং সরকারও আচমকা কোনো কিছু চাপিয়ে দেওয়া, একটু আলোচনা সাংগঠনিক নেতাদের সঙ্গে, সামাজিক নেতাদের সঙ্গে, ধর্মীয় নেতাদের সঙ্গে সরকার কি চাইছে সেটা মানুষকে একটু বুঝিয়ে যদি করা যায়, তাহলে মনে হয় এই ধরনের অনভিপ্রেত ঘটনাগুলির কোনো ধরনের আমরা সেটা অ্যাভয়েড করতে পারব। বাংলায় এই যে বুলডোজার যেটা চলছে বলে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি এখানে? এইভাবে আমরা কোনো অবস্থাতে এই বুলডোজার রাজনীতি কোনো অবস্থাতে আমরা সমর্থন করি না। আমরা তীব্র নিন্দা করছি, আমরা তীব্র বিরোধিতা করছি। এ বিষয়ে আমাদের দলের যা যা বক্তব্য এবং কর্মসূচি সেটা আপনারা দেখতে পাবেন শিগগিরই। আমাদের পরিষ্কার বক্তব্য, বুলডোজার কখনো বাহুবলের প্রতীক হয়ে উঠতে পারে না। কেউ যদি কোথাও কোনো বেআইনি কাজ করে তাকে নোটিশ দেওয়া হোক, সময় দেওয়া হোক, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক, তারপর যা যা হওয়ার হবে। যেভাবে রেল যেভাবে হকার উচ্ছেদ করেছে আমরা তীব্র নিন্দা করছি। এতদিন আপনারা করেননি কেন? কেন মানুষগুলোকে সময় দেননি? গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, অসংগঠিত মানুষ, ফল বোঝাই ভেঙে দেওয়া হচ্ছে, ছুঁড়ে দেওয়া হচ্ছে। সব কি? এদের মধ্যে অনেক মানুষ হয়তো বিজেপিকেই ভোট দিয়েছেন। এখানে গরিব মানুষ, তাদের সংসার চলে, আবার উল্টো দিকে পথচারীরাও তাদের কাছ থেকেই কেনেন বলেই তো সংসার চলে। পথচারীরা তাদের কাছ থেকে হয়তো সস্তায় খানিকটা কম দামে পান। এইগুলো যদি বন্ধ হয়ে যায়, যদি পুরো বড় দোকান থেকে বা ব্র্যান্ডেড কিছু কিনতে হয়, তার দাম তো নিশ্চিতভাবে আরো বেশি হবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, হকারদের উপরে যেভাবে বলপ্রয়োগ করে বিজেপির পুলিশ, রেল যেভাবে হকার উচ্ছেদ যে পদ্ধতিতে করেছে, অমানবিকভাবে, সময় দেওয়া হোক, বিকল্প ব্যবস্থা হোক। আজকালকার দিনে কারোর রোজগার কেড়ে নেওয়া এরকম অমানবিকভাবে তার জিনিসপত্র সব লন্ডভন্ড করে দিয়ে, এটা হতে পারে না। গতকাল দিল্লিতে মৌলানা সাজিদ রাশিদি বলেছেন যে বাংলার মুসলিমরা ভয় রয়েছে, সত্যি? এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য এখনই করবো না, কিন্তু যদি সরকার বা প্রশাসনের কোনো মনোভাবে সমাজের কোনো কোনো অংশের মনে হয় যে তাদের দিকে অভিমুখ করে কোনো পদক্ষেপ হচ্ছে, অথবা যদি সমাজের কোনো কোনো অংশের মনে হয় তাদের সামাজিক নিরাপত্তা ব্যাহত হচ্ছে, সেটা সম্পূর্ণ একটা অনুভূতির বিষয়। তাহলে আমাদের দেখতে হবে সমাজের কোনো অংশের মধ্যে যেন ইনসিকিউর এই ফিলিংটা তৈরি না হয়। আমরা তো সকলকে নিয়ে একসঙ্গে চলা, দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে ভোট আসে, ভোট যায়, কিন্তু বাংলায় আমরা সবাই একসঙ্গে থাকি। ধর্মের ভিত্তিতে কোনো ভাতা নয়, পুরোহিত ভাতা এবং ইমাম ভাতা বন্ধ হয়ে যাচ্ছে, আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। দেখুন, এটা দল নজর রাখছে, এটা দলের বক্তব্য, দল যথাসময়ে জানাবে। আমাদের একটাই বক্তব্য হচ্ছে, এই যে গরিব মানুষের উপর যে এই হকার উচ্ছেদ, গরিব মানুষকে মিনিমাম নোটিশ না দিয়ে, শ্রমজীবী মানুষকে মিনিমাম নোটিশ না দিয়ে যেভাবে তাদের উপর এই দমন পীড়ন, তো ভোটের আগে সেই কথাগুলো বলেননি কেন?
তাহলে এই মানুষগুলো তো অনেকে বিজেপিকে ভোট দিয়েছে, তো বলেননি কেন এতদিন? বলেননি কেন দাম বাড়ানো হবে গ্যাসের? বলেননি কেন দাম বাড়ানো হবে পেট্রোলের? বলেননি কেন দাম বাড়ানো হবে ডিজেলের? বলেননি কেন জেতার পরই আপনারা গরিব মানুষের পেটে হাত দিয়ে দেবেন, রুজিতে হাত দিয়ে দেবেন, বিনা নোটিশে অমানবিকভাবে কোনো রকম বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদের নামে গরিব মানুষের পেটে হাত দেওয়া হবে? সপ্তম পে কমিশন ইমপ্লিমেন্ট হওয়ার জন্য আজকে ঘোষণা করা হলো বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশন। দেখুন, এই ধরনের বেশ কিছু সিদ্ধান্ত আগের সরকারও নিয়ে গেছে। ফলে আজকের যতগুলি সিদ্ধান্ত হয়েছে সেগুলি তার অধিকাংশই আগের সরকারেরও নেওয়া ছিল। ফলে নতুনত্ব কিছু নেই। যারা বলতেন ভাতা নিয়ে নানা ধরনের কটাক্ষ করতেন, বিদ্রুপ করতেন, তো আজ তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কাঠামোর উপর দাঁড়িয়েই মানুষকে বলছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার কি দোষ করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আপনারা টাকা বন্ধ করে রেখেছিলেন, টাকা বাড়াতে দেননি আপনাদের সরকার, তাই আপনারা এখন টাকা বাড়াবার কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো টাকা দিয়ে কাজই করতে দেননি, টাকাগুলো প্রাপ্য টাকাই তো সেখানে বন্ধ ছিল। কিন্তু ডিএ ঘোষণা করতে পারলো না। দেখুন, এটা সম্পূর্ণ সরকারের বিষয়, কিন্তু যারা বলছিলেন আজই দিয়ে ইত্যাদি ঘোষণা হবে, আমরা তো বারবার বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়েরও ইচ্ছা ছিল আরো বেশি দিয়ে দেওয়ার, তিনি যথেষ্ট দিয়েছেন তার সামর্থ্যের মধ্যে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে রাখবে আর এখানে ডিএর কথা বলবে, কি করে হবে? তো আজকে আসার পর এত ঘোষণা হলো, তো তাহলে যারা আশা করেছিলেন যে প্রথম দিকেই দিয়ে ঘোষণা হয়ে যাবে, তো তারা সরকার বলতে পারবেন যে কেন তারা দিয়ে আজকে ঘোষণা করলেন না। যারা বলছিলেন যে ডিএ অধিকার এখনই চাই, এই চাই ওই চাই, সেটা তাদের ব্যাপার, তারা বলবেন। সরকার কবে ঘোষণা করবেন দেখা যাবে। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার এবং মহিলাদের সরকারি বাসে ফ্রি। দেখুন, এটা মহিলাদের নারী শক্তিকে সম্মান দিয়ে বাংলায় যতগুলি কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার কাছাকাছি অন্য কেউ করতে পারে। এবার প্রশ্নটা হচ্ছে, এতদিন যারা বলে এলো ভাতা 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 চাই না, তাহলে তারা লক্ষ্মীর ভান্ডারের জমির উপর দাঁড়িয়ে অন্নপূর্ণার ভান্ডার বলছেন। তো আজকে আপনাদের মনে হচ্ছে না সেটা ভাতা? এতদিন বলছিলেন ভাতা কেন, চাকরি চাই, ভাতা চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার ক্রমশ বাড়িয়েছেন, আরো বাড়াতেন, কিন্তু রাজ্য সরকারের টাকা আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার, সেই জন্য হাত পা বাঁধা ছিল। তো যারা আজকে ভাতা নিয়ে এত কথা বলতেন, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি ভিতের উপর দাঁড়িয়েই আজকের ঘোষণাগুলি করছেন। অর্থাৎ সমাজের প্রতি, সমাজের পিছিয়ে পড়া অংশের প্রতি, মহিলাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি, সিদ্ধান্ত এবং চেষ্টা ছিল সেগুলো মান্যতা পাচ্ছে। তাহলে যারা বলছিলেন ভাতা কেন, কিসের ভাতা, তারাই আবার আজকে বলছেন অন্নপূর্ণা ভান্ডার বাড়িয়ে দিচ্ছি। তার মানে লক্ষ্মীর ভান্ডার ভুল ছিল না, আপনারা রাষ্ট্রশক্তির অপপ্রয়োগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোষাগার আটকে রেখে তাকে বাড়াতে দেননি। যে দুর্নীতি কাটমানির তদন্তে কমিশন বলল, মুখ্যমন্ত্রী প্রাক্তন বিচারপতিদের নিয়ে কমিশন গঠন। আমাদের পরিষ্কার বক্তব্য, এই দুর্নীতি বা খারাপ কাজ আমরা কেউ চাই না। যারাই বন্ধ করবেন খুব ভালো কথা। সিপিএম এর সময়ও বহু, তখন তো সব কম্পিউটার এইসব ছিল না, ফোনে ফোনে ক্যামেরা থাকতো। তো যদি কেউ বন্ধ করতে পারেন ভালো। আমাদের একটাই কথা, তো বিজেপি সরকারটা তো ভারতবর্ষে প্রথম হলো না, তাহলে বিজেপির অন্য রাজ্যগুলোতে একই অভিযোগ থাকে কেন? দুর্নীতি থেকে আরম্ভ করে অপশাসন, নারী নির্যাতন থেকে শুরু করে বাকি যত ধরনের অপরাধ হয়, তাহলে বিজেপির অন্য রাজ্যগুলিতে সেগুলো অব্যাহত কেন? বিজেপির রাজ্যগুলিতে, পশ্চিমবঙ্গে তো বিজেপির একমাত্র সরকার নয়, প্রথম শুনতে ভালো লাগে, এই করব ওই করব, ভালো। প্রথম ঘোষণা করছেন, বিরোধিতা করছি না, শুধু একটা প্রশ্ন করছি, তাহলে আপনাদের অন্য রাজ্যগুলো করতে পারেনি কেন?
এই যে নারী নির্যাতনের তদন্ত কমিশন, নতুন করে ফাইল খোলা হবে বিভিন্ন জায়গায়, রামধনু থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যেখানে নারী নারী নির্যাতন। নির্যাতন যারা করেন এটা জঘন্যতম অপরাধ, তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোয় উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, দিল্লি, মধ্যপ্রদেশ, মণিপুর, ওড়িশা, আমাদের সোনার মেয়ে যারা কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করেছে দিনের পর দিন বিজেপির এমপি ব্রিজভূষণ, বিজেপি নেতা ওই কি সেঙ্গার। তো বিজেপি শাসিত রাজ্যে তো এগুলো হচ্ছে। আজকে নতুন ক্ষমতায় এসছেন, এগুলো বলছেন, এখন শোনা, কিছুদিন শুধু শোনা বলছেন, কিন্তু তার পাশাপাশি এটা বলুন, বিজেপি শাসিত রাজ্য তো পশ্চিমবঙ্গ প্রথম নয়, তাহলে বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোতে ভয়ঙ্কর ভাবে নারী নির্যাতন হচ্ছে কেন? আর কলকাতার পশ্চিমবঙ্গই কেন্দ্রীয় সরকারের রিপোর্টে নিরাপত্তম শহর হয় কি করে? এটা যে চাকরির ঊর্ধ্বসীমা বয়সে সেটা বৃদ্ধি করে দেওয়া কোনো ট্রিক্স বলে মনে হয়? দেখুন, এর সঙ্গে অনেক ধরনের বিষয় থাকে। সেক্ষেত্রে দেখতে হবে যে যদি আপাত দৃষ্টিতে মনে হয় কারোর চাকরির সুযোগ বাড়লো, তাহলে আবার আরো অনেক অংশের সুযোগ আটকে যাচ্ছে কিনা, সেগুলো একদম এর টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখার ব্যাপার রয়েছে। ফলে এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না, বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন, আমাদের নেতৃত্ব পুরোটা বিশ্লেষণ করে দেখছেন। করে দিয়েছে জনতার দরবার শুরু করলেন মুখ্যমন্ত্রী। ধরে নাকি তার পার্টি অফিসে আজকে থেকে জনতার দরবার শুরু, সেখানে বিভিন্ন লোকের অভিযোগ। এবং জনতার দরবার যদি মুখ্যমন্ত্রী শুরু করে থাকেন, নিশ্চিতভাবে করতেই পারেন, এবং সেখানে যদি মানুষ যান, কোনো সুরাহা পান, সেটা তো হতেই পারে। যে কোনো জিনিসকে শুরু থেকে কেন খারাপ বলবো, কিন্তু শুধু একটু মনে করিয়ে দেবো, এটা নতুন নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি রোববার তার বাড়ির লাগোয়া জায়গায় সেখানে কিন্তু এই দরবার চলেছে, এবং সেখানে একেবারে সাংগঠনিক নেতারা থেকেছেন, পুলিশ কর্তারা থেকেছেন, প্রশাসনিক কর্তারা থেকেছেন। যে মানুষ যে কোনো দলের, যে কোনো মতের যে সমস্যা নিয়ে গেছেন, প্রত্যেক রোববার তারা কিন্তু তাদের সমস্যা বলার এবং সুরাহার পথ খোঁজার তারা ব্যবস্থা পেয়েছেন। ফলে নতুন মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই জনতার দরবার করতে পারেন। প্রথম থেকে কোনো বিষয়, একটা নতুন সরকার এসছে, নতুন মুখ্যমন্ত্রী, আমাদের ভোট গণনা, ভোটার লিস্ট নিয়ে সমস্যা আছে, অভিযোগ আছে, কিন্তু একজন নতুন মুখ্যমন্ত্রী তিনি যা যা পদক্ষেপ নেবেন সবেরই সমালোচনা করতে হবে। এটা মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না, মানুষ অভিজ্ঞতা থেকে আমাদের বক্তব্যগুলোর সঙ্গে মিলিয়ে নেবেন। কিন্তু আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চিরকাল, এবং শুধু মুখ্যমন্ত্রী হওয়ায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থেকে এই মানুষকে বিভিন্ন রিলিফ দেয়া, জনতার দরবার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাকে জিজ্ঞাসা করবেন, 80s-এর শেষ দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রোববারের দরবারে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বসতেন। এরকম তখন থেকে হতে হতে আর শেষ দিকে মুখ্যমন্ত্রী হিসেবে তো একেবারে বড় করে জনতার দরবার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। নতুন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই করতে পারেন। বলছি যে এই এফআইআর হারিয়েছে যে আদালতের কাছে যে বাজানোকে কেন্দ্র করে বিধাননগর সেখানে যে সাইবার সেল তার বিরুদ্ধে যে এফআইআর করেছিল, সেই এফআইআর খারিজের আবেদন করে হাইকোর্টের ব্যবস্থা। সম্পূর্ণ আইনি বিষয়, আইনি বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি ব্যবস্থা নিয়েছেন, ফলে এটা আমরা কোর্টের বক্তব্য জেনে নিশ্চিতভাবে এই বিষয়টায় মন্তব্য করতে